শেখ হাসিনার যে অডিওটা আপনাদেরকে শোনালাম সেই অডিওটা নিয়ে যখন এতগুলো প্রশ্ন উঠছে তখন মোহাম্মদ ইউনূসের তারও একটা বক্তব্য ঠিক সেইভাবে ভাইরাল হয়েছে। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, কি সেই ষড়যন্ত্রের পার্ট, আসুন শোনাই আগে আপনাদের। ওপেনলি ঘোষণা দিয়ে দিছি এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। ওপেনলি ঘোষণা দিয়ে দিছি এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি শুভাশিস আপনার কাছে আসবো, এই অডিওটা সম্পর্কে আপনি কি বলবেন? একই কথা, আলাদা কিছু কথা না। এই আবার টেকনোলজিক্যাল গ্রোথের কথা, কারণ আমার দুটো অডিওতেই কোথাও বিশ্বাসযোগ্যতার একটা অভাব দেখা দিচ্ছে। আমার দুটো অডিওতেই আমি কারোর ব্যাপারে পক্ষপাতীভাবে কোনো কথা বলার আমার প্রয়োজনীয়তা বোধ করছি না। তবে এটা কথা, দুটো অডিওই আমার কাছে ভীষণ শিশুসুলভ লাগলেও একটা পজিটিভ ইঙ্গিত দেখতে পাচ্ছি যে হয়তো এআই নিয়ে কাজকর্ম বাংলাদেশে শুরু হয়েছে, বাচ্চা কাচ্চারা কাজ করছে, এটাই আমি ধরবো। বাট পয়েন্টটা হচ্ছে এখানে যদি এটাও সত্যি হয়ে থাকে সেটাও কিন্তু ভয়ঙ্কর। যদি এটাও এরকম কোনো ইন্ডিকেশন দিয়ে থাকে যে একটা পার্ট টাইম গভর্নমেন্টের কেয়ারটেকার বলছে লেথাল ওয়েপন ব্যবহার করো, হোয়াট ডাজ হি মিন? হোয়াট ডাজ হি মিন? হু অথরাইজড হিম? কে ওকে অথরাইজ করেছে যে এই ধরনের কথা বলতে? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, বাংলাদেশ এতটা একটা আনস্টেবল কন্ডিশনের মধ্যে আছে না, বাংলাদেশকে ব্যবহার করে যেমন তেমন যা খুশি ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, এবং বাংলাদেশকে সেই জন্যে অনেক বেশি সতর্ক হওয়াটা এখন প্রয়োজনীয় ছিল। আমরাই হয়তো 2-3 সপ্তাহ আগের একটা ইন্টারভিউতে কথা বলছিলাম যে বাংলাদেশের মধ্যে এরকম অনেক প্রজেক্ট আসছে যে প্রজেক্টগুলো বাংলাদেশের ফিউচারের পক্ষে ভালো না। সো হোয়াই দ্য রিজন ইজ সো যে এরা বিভিন্ন রকমভাবে এমন একটা প্রোটোকল সৃষ্টি করার চেষ্টা করছে যেই প্রোটোকলটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ধ্বংসটা নিশ্চিত করছে। পয়েন্টটা হচ্ছে যে এরা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেটা হাসিনা ম্যাডামের ক্ষেত্রে ঘটিয়েছে, সেটা ইন্ডিয়ার সাথে যেটা এক্সট্রাডিশন ট্রিটিটা আছে ওটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এটা আমার কিন্তু ভীষণভাবে মনে হয়েছে। এটা কারণটা কেন? এক্সট্রাডিশন ট্রিটিটা যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো এক্সট্রাডিশন ট্রিটিতে কিছু পয়েন্টার আছে যেখানে বলা হচ্ছে যদি পলিটিক্যাল ক্রিমিনাল হয়, পলিটিক্যাল ক্রিমিনাল কি পলিটিক্যাল ক্রিমিনাল নয় সেটাকে বিবেচ্য বিষয় কিন্তু এক্সট্রাডিশন ট্রিটিতে, সেখানে মাস কিলিংয়ের সাথে সে যুক্ত কিনা এগুলো পয়েন্টার হতে পারে। কিন্তু এক্সট্রাডিশন ট্রিটিটা ইজ এ ডিপ্লোম্যাটিক ট্রিটি, সেখানে একটা দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। দ্য ট্রিটি ইজ বিটুইন টু গভর্নমেন্টস। আচ্ছা, বোঝার চেষ্টা করো, দুটো ছেলেমেয়ের মধ্যে বিয়ে ঠিক করলো তাদের বাবারা, অথচ তাদের বাবারা তাদেরই বাবা কিনা সেটাও তো একটা ডিএনএ টেস্ট করে দেখতে হবে। সুতরাং যে ট্রিটিটাকে অ্যাক্টিভেট করবে সে তো গভর্নমেন্টই নয় বাংলাদেশে, তাহলে সে ট্রিটিটাকে অ্যাক্টিভেট করছে কি করে? পয়েন্ট ওয়ান, সে তো কোর্টে নমিনেটেড একটা বডি। দ্বিতীয় জিনিস বোঝার চেষ্টা করতে হবে, এক্সট্রাডিশন ট্রিটিতে একটা ডিপ্লোম্যাটিক শব্দ বারবার করে ব্যবহৃত হয়েছে, সেই শব্দটা হচ্ছে গুড ফেথ। গুড ফেথ কথাটা কিন্তু কোনো ছোটখাটো কথা নয়। আমরা কোন বিশ্বাসে তোমার হাতে তোমার এই ইম্পর্টেন্ট অ্যাসেটটাকে ছাড়বো? তোমরা যদি একে অ্যাসাসিনেট করে দাও, তোমরা যদি একে কোনো রকমভাবে আইনতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মেরে ফেলো, সো গুড ফেথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাই নো ম্যাটার হোয়াট ইজ দ্য ডিমান্ড, এক্সট্রাডিশন ডিসিশন নেওয়ার ক্ষমতা এখনো কিন্তু ভারতবর্ষে এজ এ গভর্নমেন্ট তার হাতে আছে। তার কারণ বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের সাধারণ মানুষের ফিউচার ইজ স্টিল আ ম্যাটার অফ পজিটিভ কনসার্ন ফর। কিন্তু এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের অডিওগুলো ভাইরাল হবার পর ভারত কি করবে? কারণ এই মুহূর্তে তো ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দেখুন, আমি তো অতটা জানি না যে ভারতে উনি আছেন না কোথায় আছেন, কারণ ভারতবর্ষের গভর্নমেন্ট যদি এটার ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না দিয়ে থাকেন তাহলে আমার মতো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে জানাটা খুব কঠিন যে উনি আছেন কোথায়। সেকেন্ডলি, যখন উনি এই ধরনের কথা বলছেন বারবার করে, বাংলাদেশ গভর্নমেন্ট এই ধরনের কথা, কারণ এটা বারবার করে বাংলাদেশের তরফ থেকে তো বলা হয়েছিল দিল্লিকে যে তাদেরকে যেন ভারতে আসতে দেওয়া হয়, এই অনুরোধটা তো বাংলাদেশের তরফ থেকে এসেছিল যে তারা জিজ্ঞাসাবাদ করতে চান, কারণ সেই সূত্র ধরেই তো। কাকে জিজ্ঞাসাবাদ করবে? শেখ হাসিনাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান, ইন্টারোগেট করতে চান। এটা তো ঢাকার থেকে বারবার করে এটা দিল্লিতে একটা বার্তা পাঠানো হচ্ছিল। তার মানে তো এখান থেকে কনফার্মেটরি বলছে যে ভারতবর্ষে আছে, ঢাকার তরফ থেকে বলা হচ্ছে। এটা তো অদ্ভুত কথা হয়ে গেল। কেউ যদি আমাকে রাস্তাঘাটে ধরে বলে আপনাকে অমিতাভ বচ্চনের মতো দেখতে, তা আমার তো আমি নাফাতে লাফাতে দিবারের ডায়লগ বলতে পারি না রাস্তায় দাঁড়িয়ে, তাই না? সো আমাকে তো রিয়েলাইজ করতে হবে রিয়ালিটিটা। সুতরাং রিয়ালিটি ইজ
বাংলাদেশ যদি বলে থাকেন ম্যাডাম হাসিনা এখানে আছেন, সে তো আমরাও বিশ্বাস করি আমাদের এখানে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছে। তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস তো বহুদূর অবধি যেতে পারে। পয়েন্টটা হচ্ছে উনি এই সব কথা ডিপ্লোমেসিতে চলে না। দেখো কিন্তু এই বক্তব্যগুলো ভারতবর্ষের সরকার, লেট মি ফিনিশ ফার্স্ট, ভারতবর্ষের গভর্নমেন্ট একটা অত্যন্ত রেসপন্সিবল পাওয়ার, তার একটি অত্যন্ত রেসপন্সিবল মিনিস্ট্রির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা চালায় পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, এবং তার একটা প্রপার পিআর টিম আছে। তাদের তরফ থেকে কি কোনো অফিসিয়াল স্টেটমেন্টে এরকম বলা হয়েছে যে অমুক ঠিকানায় ম্যাডাম হাসিনা আছেন, আপনারা এসে রোজ সকালবেলা করে একবার দেখা করে যাবেন? এরকম প্রথম কিছু নেই। সুতরাং মোহাম্মদ ইউনিস কাকে অমিতাভ বচ্চন ভাবলো আর কাকে সুচিত্রা সেন ভাবলো, ভেবে দেখা করবো করে নাচলো, তাতে আমাদের কিছু করার নেই। উনার ব্যক্তিগত জীবন, উনাকে শ্রদ্ধা করি, উনি আনন্দের সাথে যা কিছু বলতে পারেন, আমরাও আনন্দের সাথে শুনেছি, আর সবেতে তো রিয়েক্ট করার কিছু নেই। দেখো আলটিমেটলি ইট ইজ বাংলাদেশ ইন্টারনাল পলিটিক্যাল ম্যাটার। তাদের ওখানে কি ফোন কল বেরোলো না বেরোলো সেটা নিয়ে সত্যি আমাদের কিছু বলার নেই। বলার জায়গাটা কোথায় তৈরি করছে, কেন আমি বলার জায়গাটা আজকে আমি আর তুমি এখানে বসছি, তার কারণটা হচ্ছে এই কথাটা বলার পরেই একটা ভাইব কিন্তু এরা তৈরি করার চেষ্টা করছে, যেই ভাইবের মধ্যে এরা বারংবার বলার চেষ্টা করছে যে ভারতবর্ষের থেকে ম্যাডাম হাসিনাকে নিয়ে আসো। আচ্ছা, এর আগে তো প্রচুর এক্সট্রাডিশন প্রসেস আছে, কথাবার্তা আছে। আমি তো বলছি যদি তাদের কোনো অফিসিয়াল কিছু থাকে, ফার্স্টে তো একটা অফিসিয়াল গভর্নমেন্ট তৈরি করো। প্রথমে একটা অফিসিয়াল গভর্নমেন্ট থাকলো, তার একটা অফিসিয়াল ডিসকাশন থাকলো, সেই অফিসিয়াল ডিসকাশন অফিসিয়াল গভর্নমেন্টের পরে তাহলে একটা অফিসিয়াল প্রসেস এগোবে। তোমার কিছু নেই। আচ্ছা, আমি তোমাকে বলছি, আমি একটা ডিমান্ড করতে শুরু করে দিলাম দুমদারাক্কা করে, বাংলাদেশে অমুক আছে, বাংলাদেশে অমুক আছে, সেটার তো কোনো ভ্যালু থাকে না। আই অ্যাম নট দি ইলেক্টেড গভর্নমেন্ট, এই কথাটা বোঝাটা খুব দরকার। আমি ইলেক্টেড গভর্নমেন্ট নই, আর আমি যদি ইলেক্টেড গভর্নমেন্ট না হই, সব থেকে মজার জিনিসটা কি জানো, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, তুমি আমি বোধহয় সত্যি সেটা নিয়ে আলোচনাও করেছি। ইউনেস যেই কনস্টিটিউশনাল ধারায় এই বডিটা তৈরি হয়েছে, সেটাকেই প্রমাণ করতে পারছে না যে ওটা ওই ধারায় তৈরি হয়েছে। বাংলাদেশের সংবিধানে তার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ও নিজে লেজিটিমেসি প্রমাণ করতে পারছে না, আর ও এখানে ওখানে শেয়ালের খোপে গিয়ে বলছে ওখানে ডাইনোসর আছে। তো সেটা তো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতরে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ আমরা সেন্ট মার্টিনে কারা ঢুকেছে সেটাও দেখেছি, কক্সবাজারে কারা ঢুকেছে সেটাও আমরা দেখেছি, এবং আর কারা কারা ঢুকতে পারে, কি কি হতে পারে, কিভাবে ত্রাণের মতো সব খাদ্য সামগ্রী এসেছে সেগুলোও আমরা দেখেছি। তাহলে কি কোথাও একটা এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এদেরকে এবার সরানোর সময় হয়ে গিয়েছে? ইউনুসের এই অডিওটা দিয়ে কি এটাও কোথাও একটা বোঝানোর সময় হয়ে গিয়েছে যে একেও এবার সরানোর সময় হয়ে গিয়েছে? তুমি একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করো, খুব মনোযোগ দিয়ে যদি চেঞ্জটা দেখো, বাংলাদেশের ভিতরে একটা প্রচন্ড রকম মোহাম্মদ ইউনুস নিজের ভাইভ তৈরি করার চেষ্টা করছিলেন যবে থেকে এসেছিলেন। যদিও বাংলাদেশ থেকে তরফ থেকে ভারতবর্ষকে গালিগালাজ করা ছাড়া খুব একটা পজিটিভ কোনো পলিসি আজ অব্দি উনি বার করেননি।